আচ্ছা, আমাদের এখনকার টপিক হচ্ছে প্রতিধ্বনি বা ইকো। ওকে, হোয়াট ইজ ইকো বা প্রতিধ্বনি কি? এটা যদি তোমাদের আমি কোশ্চেন করি, তোমাদের সবারই মাথায় একটা জিনিস আসবে যে ভাইয়া বড় দুইটা বিল্ডিং এর মাঝখানে যে অনেক দূরত্ব আছে, মনে করো দুইটা বিল্ডিং এর মাঝখানে এক সাইড থেকে শব্দ করলে একটু পরে ওই শব্দটা আরেকবার রিপিট শোনা যায়। বা মনে করো অনেক গভীর একটা কুয়া আছে, প্রায় 17-18 মিটার গভীর একটা কুয়া, মুখে যে এমনি আমি চিল্লানি দিলাম বা কথা বললাম, ওই কথাটা একটু পরে আবার রিপিট শোনা যায়। এই ধরনের যে ব্যবস্থাটা, এই ধরনের যে অবস্থা, একেই বলা হয় অ্যাকচুয়ালি প্রতিধ্বনি। অর্থাৎ শব্দ বা সাউন্ড কি হচ্ছে বলতো, মনে করো এখানে সোর্স আছে, ঠিক আছে, সোর্স কি করলো, সাউন্ড তৈরি করলো। এই সোর্স থেকে মনে করো একটা বিল্ডিং অনেক দূরে আছে, লাইক মনে করো ধরলাম 18 মিটার, 18 মিটার। তাহলে এই যে সাউন্ডটা এখান থেকে বের হবে, এটা যে বিল্ডিং এ বাড়ি খেয়ে প্রতিফলিত হয়ে, দ্যাট মিন্স রিফ্লেক্ট করবে। কি করবে বলো? রিফ্লেক্ট করবে, প্রতিফলিত হয়ে আবার যখন এই ব্যক্তির কানে ফিরে আসে, তখন এই জিনিসটাকে বলা হয় প্রতিধ্বনি বা ইকো। ঠিক আছে, তবে এই ইকো বা প্রতিধ্বনির ব্যবহার আমরা সাধারণত দেখতে পারি না। কেন পারি না জানো? কারণ আমাদের আশেপাশে যে, আমি দেখো যখন এই স্টুডিওতে আসি বা আশেপাশে আসি, আমার আশেপাশে রুম বেশি বড় না, আমার কথাটা যে আবার ফিরে ঠিকই আসে, হ্যাঁ কথা প্রতিফলিত হয়ে ডিরেক্ট কানে আমাদের আসে, বাট ওটা আমরা শুনতে পাই না। মানে ইকোটা অ্যাকচুয়ালি বাস্তবে আমাদের শ্রুতি মধুর না, মানে শ্রবণযোগ্য হয় না। এটা কেন হয় না, কিসের জন্য হয় না, সেগুলো আমরা আস্তে আস্তে চলো দেখি। প্রথমত আমাদের যে টপিকটা শিখতে হবে সেটা হচ্ছে শব্দানুভূতির স্থায়িত্বকাল। আচ্ছা, আমাদের এখনকার টপিকটা হচ্ছে শব্দানুভূতির স্থায়িত্বকাল। এটা কি? লাইক আমি একটা কথা বললাম, তুমি মনে করো আমার সামনে দাঁড়ায় আমার ভিডিওটা দেখতেছো, কথাটা তোমার কানে যাচ্ছে, আমার কথাগুলো, এই কথা আমার একটা কথা বলার পরে আরেকটা কথা তোমার কানে যদি 0.1 সেকেন্ডের আগে চলে যায়, লাইক মনে করো 0.05 সেকেন্ড বা 0.001 সেকেন্ডের ভিতরে চলে যায়, তখন তুমি আমার প্রথম কথার সাথে দ্বিতীয় কথাকে আলাদা করতে পারবা না। মনে হবে দ্বিতীয় কথা তোমার কানে আসেই নাই, তুমি কেবলমাত্র প্রথম কথাই শুনতে পারবা। কেন? কারণ আমাদের ব্রেনের অ্যাকচুয়ালি যদি একটা শব্দ বা সাউন্ড যায়, সেই শব্দটা আমাদের ব্রেনের ভিতরে 0.1 সেকেন্ড পর্যন্ত সেটা থাকে, ধারিত থাকে বা ধারণ করে রাখে আমাদের ব্রেন। সো ওই 0.1 সেকেন্ড ওই কথাটা রেস্ট থাকে আমাদের ব্রেনে। এই জন্য ওই টাইমের ভিতরে যদি আরেকটা শব্দ আসে, তখন ব্রেন ওই শব্দটাকে অ্যাকচুয়ালি আলাদা বা ডিটেক্ট করতে পারে না। এজন্যই লাইক মনে করো এখানে তোমাদের ভাইয়া দাঁড়ায় আছে, এখানে মনে করো একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা দূরত্ব ভাইয়া থেকে মনে করো প্রায় 18 মিটার ধরো সাপোজ। তাহলে ভাইয়া একটা শব্দ তৈরি করলো, কথা বললো, এই শব্দটা গেল, বাড়ি খেয়ে আবার ফিরে আসলো, ভাইয়া কিন্তু দুইটা শব্দের ক্ষেত্রে শুনতে পারবে, একটা নিজের আর একটা হচ্ছে নিজের শব্দেরই প্রতিফলিত হয়ে যে ইকো সেটা। কিন্তু মনে করো ভাইয়া দাঁড়ায় আছে এখানে, ধরো এই ডিস্টেন্সটা হচ্ছে 9 মিটার সাপোজ, চিন্তা করো ডিস্টেন্সটা কত, 9 মিটার। তখন ভাইয়া যে সাউন্ড একবার যেটা তৈরি করলো, এই সাউন্ডটা বাড়ি খেয়ে প্রতিফলিত হয়ে ডেফিনেটলি ফিরে আসবে, অবশ্যই সাউন্ডটা বাড়ি খেয়ে ফিরে আসবে, কিন্তু ওই সাউন্ডটা তোমার ভাইয়ার কানে 0.1 সেকেন্ডের কম সময়ে চলে আসবে। এজন্য ভাইয়া এক্ষেত্রে ইকোটা বা দ্বিতীয় সাউন্ডটা শুনতে পারবে না। খালি ও যখন শব্দ করছে যে সাউন্ডটা ওর কানে আসছে সেটা শুনতে পারবে, সেকেন্ডটা শুনতে পারবে না, কারণ ওর কানে বা ব্রেনে শব্দটা 0.1 সেকেন্ড ধরে স্টোরড ছিল। এখন একটা কথা বলি তোমাদেরকে একটু, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবা যে এই যে শব্দানুভূতির স্থায়িত্বকাল যে 0.1 সেকেন্ড, এটা আমাদের জন্য একটা ব্লেসিং। এটা কি আমাদের জন্য? এটা হচ্ছে আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ বা ব্লেসিং। কেন এই কথাটা বললাম, এটা কেন ব্লেসিং চলো দেখি। ভাই বললাম যে শব্দানুভূতির স্থায়িত্বকাল, আচ্ছা শব্দানুভূতির স্থায়িত্বকাল কত, 0.1 সেকেন্ড। এটা আমাদের জন্য কি ব্লেসিং বা আশীর্বাদ স্বরূপ। এই কথা আবার কেন বললাম, চিন্তা করো তো, ধরো তোমার ক্ষেত্রে এই শব্দানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে 0.0001 সেকেন্ড। তোমার কানে একটা শব্দ গেলে মাত্র এই শব্দের রেশ এত অল্প সময় থাকে। তো একজন যদি এর ভিতরে একটা শব্দ করে, তুমি তো ওইটাও শুনতে পারবা। মাছি পাখার শব্দ সেটাও তুমি শুনবা, মশা মনে করো ঘুরে বেড়াচ্ছে ওই শব্দ তোমার কানে আসবে। মানে প্রত্যেকটা এত এত শব্দ তোমার কানে আসতে থাকবে, তুমি না মানে ডিটেক্ট করতে পারবে না, তোমার ব্রেন পাগল হয়ে যাবে। এত শব্দ তুমি শুনবা, এই কথা ওই কথা সব শব্দ তুমি শুনতে পারবা, কারণ তোমার রেশ খুব অল্প সময় থাকতেছে একটা কথার। তুমি এক কথা শোনার সাথে সাথে আরেক কথা শুনবা, তার সাথে সাথে আরেক কথা শুনবা, মানে তুমি পাগল হয়ে যাবা। বাট এই 0.1 সেকেন্ড থাকার জন্য আমরা খুব সুইফটলি সবগুলো কথা শুনতে পারি এবং খুব আরামসে আমরা
বিভিন্ন ধরনের কথার ভিতরে পার্থক্য করতে পারি। এটা এক ধরনের আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ বা ব্লেসিং। ওকে, আমরা এখন একটা নতুন টপিক দেখবো, সেটা বাদুর নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ ভাইয়া এখানে একটা বাদুর রাখছি, এটা অ্যাকচুয়ালি একটা বাদুর, গেস করে নাও। এই বাদুরটা উড়ে যাচ্ছিল। বাদুর জেনারেলি রাতের বেলা হচ্ছে নড়াচড়া করে, মানে ঘোরাফেরা করে আর কি, কারণ সে বাদুর হচ্ছে নিশাচর প্রাণী, এটা আমরা জানি। বাদুরের কিন্তু চোখ আছে, তারপর রাতে ঘোরাফেরা করে, কারণ রাতে হচ্ছে সাউন্ড কম, ঠিক আছে, শিকার ধরতে সুবিধা হয়, এরকম ব্যাপার স্যাপার আছে। যাই হোক, এবং আমরা জানি বাদুর প্রায় 1,00,000 হার্জ কম্পাঙ্কের শব্দ তৈরি করতে পারে, অনেক অনেক বেশি কম্পাঙ্কের এরা শব্দ তৈরি করতে পারে। এখন বাদুর যখন চলাচল করে, ও একটা শব্দ তৈরি করে, অনেক পাওয়ারফুল। ওই শব্দটা সামনে মনে করো প্রতিফলক আছে বা রিফ্লেক্টর বা কোনো বাধা আছে, ওতে যে বাড়ি খায় ফিরে বাদুরের কানে চলে আসে। তখন বাদুর বুঝতে পারে যে সামনে একটা বাধা আছে, সে ওইদিকে না যে একটু সরে যায়, আবার শব্দ তৈরি করে। যখন দেখে শব্দ আর ফিরে আসতেছে না, বুঝতে পারে সামনে কোনো বাধা নাই, ওই বরাবরও যেতে থাকে। এভাবে অ্যাকচুয়ালি নরমালি তোমার হচ্ছে বাদুর যায়, কারণ রাতের বেলা অ্যাকচুয়ালি সে অন্ধকারে কিভাবে চোখে দেখবে, অন্ধকারে তো সে দেখতে পারে না। সো সে এই প্রতিফলনের উপর বেস্ট করে বা ইকোর উপর বেস্ট করে চলাচল করে। এখন যদি ধরো একটা মানে হচ্ছে বৈদ্যুতিক তারের খুঁটি থেকে দুইটা তার গেছে, ধরো বৈদ্যুতিক তারের খুঁটি থেকে, এবং আমরা জানি সবসময় যখন বৈদ্যুতিক তারের খুঁটি থেকে তার যায়, একটা তার হয় জীবন্ত তার, আর একটা হয় নিরপেক্ষ বা মৃত তার। মানে একটাতে প্লাস কারেন্ট বা প্লাস বাদ দাও, কারেন্ট থাকে, সোজা কথা বলতে গেলে এসি কারেন্ট থাকে, ঠিক আছে। আরেকটা লাইনে কোনো কারেন্ট থাকে না, ওইটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে গ্রাউন্ডের সাথে আমরা অ্যাটাচড করে দিই পরবর্তীতে, জাস্ট সার্কিটটা ফিল করার জন্য। তো এরকম একটা তার আছে, এখানে একটা তার, এখানে একটা তার। বাদুর মহাশয় যাচ্ছে, এমনি শব্দ করতে 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 আসতেছে। ও যখন সাউন্ড করবে, দেখো তার কিন্তু অনেক চিকন হয়, অনেক চিকন। সো তারে যে যখন সাউন্ডটা পড়ে, ওটা ওইভাবে রিফ্লেক্ট করার কারণে আসে না। ও না বুঝতে পারে না যে চিকন চিকন দুইটা তার আছে, ও ভাবে যে সামনে তেমন কিছুই নেই, হয়তো অল্প একটু বাধা আছে, ও না ওই দিক দিয়ে যেতে থাকে। কারণ ও যে আসতেছে, ও কিন্তু সাউন্ড করতেছে, সাউন্ড এখান থেকে চলে যাচ্ছে, ঘাসা কে চলে যাচ্ছে, ও এতটুকু তার থেকে কতটুকু বা রিফ্লেক্ট করে কানে আসতেছে। সো ও বুঝতে পারে না। এই জন্য কি হয়, বেচারা যেতে 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 এভাবে যে বেচারা এই তারে আর এই তারে আটকায় যায়, ওর বডি আটকায় যায়। এবার দেখো খেলা শেষ। কেন খেলা শেষ? ওর বডি যখন এই তারে আটকে গেছে, এই যে এখানে প্লাস যদি আসে কারেন্ট, এই কারেন্ট এখান থেকে ধাম করে এই কারেন্টে চলে যাবে, এই তারে চলে যাবে। তখন দেখো এখানে একটা সার্কিট ফিল হয়ে যায় না সাথে সাথে। সো কারেন্ট এসে এর বডি দিয়ে পাস করে এভাবে নেগেটিভ পয়েন্ট দিয়ে চলে যায়। তাই কারেন্ট ওকে একটা পরিবাহক হিসেবে বা কন্ডাক্টর হিসেবে ইউজ করে চলে যায়, এবং বেচারা মরা বাদুর এখানে মরে যায়। এই জন্য জেনারেলি তোমার হচ্ছে দেখবা যে এইসব বৈদ্যুতিক তারের লাইনে বা বৈদ্যুতিক তারের দেখবা যে মরা বাদুর ঝুলন্ত দেখা যায়। এটা হচ্ছে মেইন কেসটা। আচ্ছা, আমরা এখন কিছু গাণিতিক সমস্যা এবং কিছু আইকিউ লেভেল ম্যাথ দেখবো। তো চলো শুরু করি। প্রথমত তোমাদের একটা আইকিউ কোশ্চেন করি। কোশ্চেনটা এরকম, হল রুমে ইকো বা প্রতিধ্বনি শোনা গেলেও ছোট্ট ঘরে তা শোনা যায় না কেন? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। সো চলো আমরা কোশ্চেনটা একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমি জানি এটা তোমরা পারবা, তো আমরা একটা ফিগারিকে দেখাই। প্রথমত ভাইয়া একটা হল রুম আঁকতেছি। ধরো এটা একটা হল রুম, আমি কন্টেনারের মতো আঁকছি, কি আবার রাগ করো না। এটা ধরো একটা হল রুম। এই হল রুমটাতে আমি একটা সাউন্ড তৈরি করব। কিভাবে করব? ধরো ভাইয়া এখানে দাঁড়ায় কোনোভাবে একটা সাউন্ড নিচের দিকে তৈরি করছে, ভালো কথা। যদি আমি সাউন্ড তৈরি করি, সাউন্ড ডেফিনেটলি তোমার হচ্ছে, যেহেতু এটা একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, সংকোচন প্রসারণ তৈরি করতে করতে যাবে, স্বাভাবিক, তাই না? এবার আমরা ধরলাম এই হল রুমটার তোমার হচ্ছে যে দৈর্ঘ্য বা গভীরতা বা যাই কো, মানে দৈর্ঘ্যই ধরো, দৈর্ঘ্য হচ্ছে এস। চিন্তা করো, সাউন্ড এখান থেকে, এই যে মুখ থেকে সাউন্ড গেল কতটুকু দূরত্ব? এস পরিমাণ দূরত্ব। এই যে নিচে যে রিফ্লেক্টর বা প্রতিফলক, এখানে যে বাড়ি খেয়ে সাউন্ডটা ফিরে আসবে, আবার কতটুকু দূরত্ব? এস পরিমাণ দূরত্ব। তারপরে দেখো তোমাদের ভাইয়া, ধরো আমি কিন্তু দেখো আমার দূরত্ব আমি কাউন্ট করতেছিলাম, ধরো এখান থেকে, ধরো তোমাদের ভাইয়া এক্স্যাক্টলি এখানে শুয়ে আছে, কোনোভাবে কোনোটা মাধ্যম দিয়ে ভাই এখানে শুয়ে আছে, এবং আমি সাউন্ড তৈরি করছি। তাহলে আমার মুখ থেকে এই নিচ পর্যন্ত দূরত্ব ছিল কত? এস। আবার এই সাউন্ডটা এসে আমার কানে লাগলো, অর্থাৎ এটা প্রতিফলক থেকে আবার আমার কান পর্যন্ত, মানে এস পরিমাণ দূরত্ব ট্রাভেল করে ফিরে আসলো। তাই তোমরা একটু চিন্তা করে দেখো টোটাল কতটুকু ডিস্টেন্স ভাইয়ার ক্ষেত্রে, মানে এই যে সাউন্ডটা আমার কানে যাওয়া, মুখ থেকে যাওয়া এবং কানে আসা পর্যন্ত ট্রাভেল করছে। দেখো কতটুকু, এস গেল, এস আসলো, অর্থাৎ এস প্লাস এস, দ্যাট মিনস টোয়াইস এস। তাহলে আমরা এটা সিম্পলি তোমাদের একটা সূত্র বলি। আমরা ছোটবেলায় গতিবিদ্যাতে বা গতি চ্যাপ্টারে শিখেছিলাম, সমবেগে যদি কোনো একটা বস্তু চলে তাহলে এস হয় ভিটির সমান, অর্থাৎ এস ইকুয়াল টু ভিটি।
এটা সমবেগের ক্ষেত্রে প্রযোজ্য। আর তোমরা জানো যে শব্দের বেগ একটা সুষম বেগ বা সমবেগ। কারণ কি, শব্দের বেগ বাতাসে 0°C তাপমাত্রা এটা 332 মিটার পার সেকেন্ড হয়। তোমাদের বই আবার এটা 330 দিয়ে দেখাইছে, আমরা 330 দিয়ে এখানে দেখাবো, বাট ম্যাথ করার সময় তোমরা 332 ধরেও করতে পারো। এটা অ্যাকচুয়ালি তোমরা তোমাদের হচ্ছে যে এক্সপেক্টেড টিচার আছে তাদেরকে জিজ্ঞেস করে নিবা, কারণ তারা বোর্ডে যে জিজ্ঞেস করে আসবে যে অ্যাকচুয়ালি তারা কোনটা ফলো করবে। ঠিক আছে, যাই হোক আমরা 330 দিয়ে এখানে তোমাদেরকে করে দেখাবো। তো অ্যাকচুয়ালি আমাদের স্যাররা আমরা 0°C তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ 332 ধরেই করে থাকি। যাই হোক, সো এটার ব্যাপারটা, কথাটার অর্থ কি? অর্থ হচ্ছে শব্দ বাতাসে প্রতি সেকেন্ডে 332 মিটার যায়। সে যে রকমই বাতাস হোক না কেন, তাপমাত্রা যদি 0°C থাকে, অলওয়েজ বাতাস 1 সেকেন্ডে যাবে 332 মিটার, তারপরের সেকেন্ডে যাবে 332 মিটার, তারপরের সেকেন্ডে যাবে 332 মিটার। ওকে, সো এটা একটা সমবেগের উদাহরণ বললাম। S সমান VT আমরা জানি। এবার দেখো ইকোর ক্ষেত্রে, কার ক্ষেত্রে? ইকো বা প্রতিধ্বনির ক্ষেত্রে গেল S পরিমাণ, আসলো S পরিমাণ। গেল S, আসলো S, অর্থাৎ এই ডিসটেন্সটা হবে টুয়াইস S ইকুয়াল টু V ইন্টু T। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন সিম্পলি বের করতে চাই, তাহলে দেখো তো কত হয়। আমরা সিম্পলি কিন্তু বের করে ফেলতে পারবো। S ইকুয়ালস টু হবে V ইন্টু T ডিভাইডেড বাই 2। ধরো আমরা 0°C তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ ধরতেছি 330 মিটার পার সেকেন্ড তোমাদের বই ফলো করে, বাট এটা আমরা অ্যাকচুয়ালি 332 ধরে করি। আর আমরা জানি আমাদের কানে একটা শব্দ গেলে সেই শব্দের রেশ থাকে কতক্ষণ? 0.1 সেকেন্ড পর্যন্ত। সো মানগুলো চলো বসাই, তাহলে S সমান কত হবে দেখো। V এর মান যদি 330 বসাই, ইন্টু 0.1 করি, ডিভাইডেড বাই 2 করি, তো এই মানটা আসবে 16.5 মিটার। কিভাবে? 33 কে 2 দিয়ে ভাগ করলে 16.5 আমরা দেখতেই পাচ্ছি। তাহলে ব্যাপারটা এরকম যে একটা হল রুমের দৈর্ঘ্য জেনারেলি 16.5 মিটার পর্যন্ত হয়ে থাকে, প্রায় 16 মিটার 17 মিটার লম্বা হলরুম হয়। সো হলরুমের দৈর্ঘ্যটা যদি অ্যাট লিস্ট 16.5 মিটার হয়, তাহলেও আমরা শব্দ শুনতে পারবো, অর্থাৎ শব্দের ইকো শুনতে পারবো। কেন? কারণ আমি একটা শব্দ যে তৈরি করলাম, এই শব্দটা প্রথমত শব্দ তৈরি করার সময় আমার কানে একবার আসছে, আবার শব্দটা গেল 16.5 মিটার, বাড়ি খেয়ে আসলো 16.5 মিটার, অর্থাৎ টোটাল 33 মিটার। এই জন্য আমার কানে আবার একটা ইকো শোনা যাবে আমার ওই প্রস্তুতকৃত শব্দের। কিন্তু যদি এই মানটা 16.5 মিটার থেকে কম থাকতো, ধরো 16 মিটার থাকতো, তাও তুমি শুনতে পাইতা না। কেন পাইতা না? কারণ আমাদের কানের শব্দানুভূতির স্থায়িত্বকাল থাকে 0.1 সেকেন্ড। দেখতো ওই শব্দটা 0.09 সেকেন্ডে তোমার কানে চলে আসতো, তুমি আর ডিটেক্ট করতে পারতো না তোমার ব্রেন। তাহলে আমরা একটা নোট লিখতে পারি, একটা অনুসিদ্ধান্ত লিখতে পারি। সেটা কি? যে আমাদের এই যে হল রুম ছিল, এই যে হল রুমটা ছিল, আমাদের যে হল রুমটা ছিল সেটার দৈর্ঘ্য 16.5 মিটার বা 16.5 মিটার থেকে বেশি ছিল। এর যদি কম থাকতো তাহলে শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ডের কম হয়ে যেত, আমরা আর শুনতে পারতাম না। অর্থাৎ অ্যাট লিস্ট ছিল 16.5 মিটার, কারণ 0.1 সেকেন্ড হলেও আমরা ইকো শুনতে পারি। অ্যাট লিস্ট একদম মিনিমাম। আর তার থেকে বেশি হলে তো আমরা অবশ্যই ইকো শুনতে পারবো।